পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ইংরেজি মডেল প্রশ্ন। খুব সহজ ইংরেজি শিখি। আসলে এই খুব সহজ ইংরেজি শিখি বলার কারণ হচ্ছে এই ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে যে কত সহজে আমি এই তোমার প্রশ্নগুলি অ্যানালাইসিস করেছি। প্রতিটি প্রশ্ন ধরে ধরে তোমরা ইংরেজির পাশাপাশি বাংলা যে মানে সেটা দেখিয়েছি এবং গ্রামার আসলে কীভাবে হলো উত্তরটি, সেই উত্তরটি নিয়ে আলোচনা হচ্ছে। কাজেই তোমরা আজকের যে আলোচনা সেটা 30 মার্কের একটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। আর এখানে দেখতে পাচ্ছ এই প্রশ্নটি হচ্ছে স্কুল নম্বর 1 কৃষ্ণনগর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল। অর্থাৎ এখানে টোটাল যে প্রশ্ন আছে, প্রথমে একটা সিন প্যাসেজ আছে, পরে আনছি আমি একটু বড় করে দেখাবো, তারপরে দেখা গেছে গ্রামার এবং পরে রাইটিং স্কিল। আমি যদি একটু বড় করে দেখি, এক নম্বর হচ্ছে যে দেখা গেছে সিন প্যাসেজে কত মার্ক? 2 মার্ক। রাইট এ সিনোনিম ফর ইচ ওয়ার্ড গিভিং। অর্থাৎ এরকম করে নম্বর তুলে ধরা আছে। বি নম্বরে 2 মার্ক, সি নম্বরে 1 মার্ক এবং ডি নম্বরে 2 মার্ক। তারপরে 2 নম্বরের প্রশ্ন, এটা একটা আনসিন প্যাসেজ, সেখানেও কিন্তু সেই নম্বর আলাদা আলাদাভাবে দেওয়া আছে। 3 নম্বর হচ্ছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, 8টি গ্রামারে অ্যান্সার করতে হবে এবং 4 নম্বর হচ্ছে তোমার টোটাল 7 মার্ক। ঠিক আছে, তাই টোটাল আমার এখানে দেওয়া আছে। এখন সরাসরি আমরা দেখব যে আসলে কীভাবে অ্যান্সার করব। তো অ্যান্সারের পূর্বে আমরা ভালো করে জানবো বাংলা মানে যদি জানতে পারি তাহলে কিন্তু উত্তরগুলি খুব সুন্দরভাবে দেওয়া যাবে। তাই প্রথম, ফাদার হি ওয়াজ বোর্ন অ্যাট এ টাইম হোয়েন ইন্ডিয়া ওয়াজ আন্ডার দি ব্রিটিশ রুল। বাবা, তিনি এমন এক সময় জন্মগ্রহণ করেছিলেন যখন ভারত ব্রিটিশ শাসনের অধীনে ছিল। তারপরে থ্রু হিজ রাইটিং হি ইন্সপায়ার্ড দি ইন্ডিয়ান ইয়র টু বোল্ডলি ফাইট ফর ফ্রিডম। তার লেখার মাধ্যমে তিনি ভারতীয় যুবকদের সাহসের সঙ্গে স্বাধীনতার জন্য লড়াই করতে অনুপ্রাণিত করেছিলেন। এরপরে যদি আমরা দেখি কি আছে, প্রীতম হোয়েন ওয়াজ হি বোর্ন? ফাদার, প্রীতম বাবা তিনি কবে জন্মগ্রহণ করেছিলেন? ফাদার হি ওয়াজ বোর্ন অন 24th May 1899 ইন দি ভিলেজ অফ চুরুলিয়া। 1899 সালে 24শে মে চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। দিস ওয়াজ নিয়ার আসানসোল ইন দি বর্ধমান ডিস্ট্রিক্ট অফ আনডিভাইডেড বেঙ্গল। এটি অবিভক্ত বাংলার বর্ধমান জেলার আসানসোলের কাছে অবস্থিত। অ্যাজ এ চাইল্ড হি ওয়াজ অ্যাট্রাক্ট to folk theatre and later wrote many folk plays like দাতাকর্ণ অ্যান্ড কবি কালিদাস। ছোটোবেলায় তিনি লোকনাট্যের প্রতি আকৃষ্ট ছিলেন এবং পরে দাতাকর্ণ, কবি কালিদাসের মতো অনেক লোকনাট্য লিখেছেন। এই ছিল আমাদের টোটাল বাংলা মানে। এখন যদি এখান থেকে আমরা প্রশ্ন কি আসছে সেটা দেখি তাহলে বুঝতে পারবো। রাইট এ সিনোনিম ফর ইচ ওয়ার্ড গিভিন। বোল্ডলি আর একটা হচ্ছে মোটিভেটেড। এই দুটো দিয়ে সিনোনিম আমাদের দেখাতে হবে। তাই বোল্ডলি এবং মোটিভেটেড যদি বলি, তাহলে বোল্ডলি হচ্ছে ব্রেভলি অর্থাৎ সাহসের সঙ্গে, আর মোটিভেটেড হচ্ছে ইন্সপায়ার্ড অর্থাৎ অনুপ্রাণিত। কাজে আমার প্রথমটা হয়ে গেল। এরপরে আমরা চলে যাব বি নম্বরের প্রশ্নে কী আছে, কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম অ্যাবভ দি প্যাসেজ। নজরুল ওয়াজ বোর্ন ইন ড্যাশ, ইয়ং নজরুল ওয়াজ অ্যাট্রাক্ট টু ড্যাশ। তা আমরা এটা কিন্তু গল্পের মধ্যে পেয়েছি। কাজে আমরা বলবো নজরুল ওয়াজ বোর্ন ইন দি ভিলেজ অফ চুরুলিয়া অন 24th May 1819। নজরুল চুরুলিয়া গ্রামে 1899 সালে 24শে মে জন্মগ্রহণ করেন। ইয়ং নজরুল ওয়াজ অ্যাট্রাক্টেড টু ফক থিয়েটার। উত্তর হবে ফক থিয়েটার, অর্থাৎ ছোটোবেলায় নজরুল লোকনাট্যের প্রতি আকৃষ্ট ছিলেন। এরপরে আমরা চলে যাব সি নম্বরের প্রশ্ন। অ্যান্সার ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ এ সুইটেবল ওয়ার্ড ফ্রম দি টেক্সট। দি স্টুডেন্ট ওয়ার ড্যাশ টু দি ফিল্ম। এটা যদি স্টুডেন্ট আর অ্যাট্রাক্টেড টু দি ফিল্ম, ছাত্ররা সিনেমাটির প্রতি আকৃষ্ট ছিল। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন ডি নম্বর। অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন। হোয়ার ওয়াজ দি ভিলেজ চুরুলিয়া? হাউ ডিড নজরুল ইন্সপায়ার দি ইন্ডিয়ান ইয়র টু ফাইট ফর ফ্রিডম? তা আমরা প্রথম উত্তর যদি দেখি, হোয়ার ওয়াজ দি ভিলেজ চুরুলিয়া ওয়াজ নিয়ার আসানসোল ইন দি বর্ধমান ডিস্ট্রিক্ট অফ আনডিভাইডেড বেঙ্গল। চুরুলিয়া অবিভক্ত বাংলার বর্ধমান জেলা আসানসোলের কাছে ছিল। এবার হাউ ডিড নজরুল ইন্সপায়ার দি ইন্ডিয়ান ইয়থ টু ফাইট ফর ফ্রিডম? নজরুল ইন্সপায়ার দি ইন্ডিয়ান ইয়থ থ্রু হিজ রাইটিং। নজরুল তার লেখার মাধ্যমে ভারতীয় যুবকদের স্বাধীনতার লড়াই করতে অনুপ্রাণিত করেছিলেন।
এরপর আমরা চলে যাবো আনসিন প্যাসেজ। আমরা ইট ওয়াজ দি মিডিল অফ উইন্টার, এখানে একটা আনসিন প্যাসেজ দেওয়া আছে, সেই আনসিন প্যাসেজটা পড়ে বাংলা মানে বুঝে তারপরে কিন্তু উত্তর করতে সুবিধা হয়। তাই আমি প্রথমে বাংলা মানে দিয়ে দিয়েছি। ইট ওয়াজ দি মিডিল অফ উইন্টার, এটি ছিল শীতকালের মাঝামাঝি সময়। এ কুইন স্যাট বাই এ উইন্ডো মেড অফ ফাইনেস্ট ব্ল্যাক ইবনি, একজন রানী উৎকৃষ্ট কালো এবনি কাঠের তৈরি জানালার পাশে বসেছিলেন। হ্যাঁ, এরপরে যদি আমরা দেখি পরের, সেটা হচ্ছে as she looked out the snow, she pricked her finger and there drop of blood fell on it. তিনি যখন তুষারের দিকে তাকিয়েছিলেন তখন তার আঙুলে খোঁচা লাগে এবং তাতে তিনি 3 ফোঁটা রক্ত পড়ে। she gazed at the red drop in the হোয়াইট স্নো অ্যান্ড সেড, তিনি সাদা তুষারের উপর লাল রক্তের ফোঁটাগুলোর দিকে তাকিয়ে বললেন, আই উইশ মাই লিটল ডটার টু বি অ্যাজ হোয়াইট অ্যাজ দি স্নো, অ্যাজ রেড অ্যাজ ব্লাড, অ্যাজ ব্ল্যাক অ্যাজ এবনি, আমি চাই আমার ছোট্ট মেয়ে তুষারের মতো সাদা, রক্তের মতো লাল এবং এবনি কাঠের মতো কালো হোক। হ্যাঁ, এই ছিল তোমার টোটাল গল্প। এখন যদি আমরা উত্তরটা দেখি, মেক এ মিনিংফুল সেন্টেন্স গ্যাজেট, গ্যাজেট দিয়ে একটা মিনিংফুল সেন্টেন্স করতে হবে। গ্যাজেট, গ্যাজেট যদি বলি মিনিংফুল সেন্টেন্স কী হবে, সেই গ্যাজেট অ্যাট দি স্টার ইন দি স্কাই, সে আকাশের তারাগুলোর দিকে তাকিয়েছিল। হ্যাঁ, এ নম্বর হয়ে গেল। এরপরে বি নম্বর, বি নম্বরে কী বলছে, চুজ দি কারেক্ট অল্টারনেটিভ, দি রেড ড্রপ ওয়ার ইন ড্রাই গ্রাউন্ড অন এ উইন্ডো হোয়াইট স্নো। আমরা যদি উত্তরটা দেখি তাহলে কী হবে, উত্তর হবে হোয়াইট স্নো, হলো আলফোটাগুলো সাদা তুষারের উপর ছিল। দি উইন্ডো ওয়াজ মেড অফ কি, দি উইন্ডো ওয়াজ মেড অফ ব্ল্যাক এবনি। তারপরে দি কুইন স্যাট, দি কুইন স্যাট, জানালাটি কালো এবনি কাঠের তৈরি ছিল। আর দি কুইন স্যাট বাই উইন্ডো, অর্থাৎ রানী জানালার পাশে বসেছিলেন। তাহলে বি নম্বর হয়ে গেল। এরপর আমরা সি নম্বরে দেখবো। সি নম্বরে কী আছে, অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন, হোয়াট ডিড দি কুইন উইশ। হ্যাঁ, রানীর কী ইচ্ছা ছিল, দি কুইন উইশ দ্যাট হার লিটল ডটার উড বি অ্যাজ হোয়াইট অ্যাজ স্নো, অ্যাজ রেড অ্যাজ ব্লাড অ্যান্ড অ্যাজ ব্ল্যাক অ্যাজ ইবনি, রানী চেয়েছিলেন তার ছোটো মেয়ে তুষারের মতো সাদা, রক্তের মতো লাল এবং এবনি কাঠের মতো কালো হোক। এরপরের প্রশ্ন কী আছে, এরপরের প্রশ্ন, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস। হ্যাঁ, দি কুইন ওয়াজ লুকিং অ্যাট দি স্নো, এটা ট্রু না ফলস, এটা ট্রু, কারণ রানী তুষারের, দি কুইন ওয়াজ লুকিং অ্যাট দি স্নো, এটা তুষারের দিকে তাইছেন, এটা সত্য। এরপরে আমরা চলে যাব গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, 3 নম্বরের যে প্রশ্ন আছে সে 3। হ্যাঁ, তাই 3 নম্বরের প্রশ্নে গ্রামার আর ভোকাবুলারি। হ্যাঁ, ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ দি কারেক্ট ফর্ম অফ ইস ভার্ব গিভেন ইন দি ব্র্যাকেট, ইউ হ্যাভ ড্যাশ ফেইল টু ক্যাচ দি মাঙ্কি। তাহলে এখানে ফেইলটা কী হবে, ফেইল্ড, ইউ হ্যাভ ফেইল্ড টু ক্যাচ দি মাঙ্কি, এক্সপ্রেশন হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল প্লাস বেট, অর্থাৎ এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই কারণে ফেইল্ড আসছে। ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, উই আর সিটিং ড্যাশ টু দি ট্রি, আন্ডার দি ট্রি, আমরা বসেছিলাম গাছের নিচে, আন্ডার এই কারণে, অর্থাৎ আমরা গাছের নিচে বসেছিলাম, আন্ডার ইজ কারেক্ট প্রিপোজিশন। এরপরে যদি আমরা বলি সি নম্বর, ফিল ইন দি ব্ল্যাঙ্ক ইউজিং দি কারেক্ট ফর্ম অফ দি ভার্ব গিভেন ইন দি ব্র্যাকেট, প্রীতম ড্যাশ গো টু সিং এ সং অন দি রিপাবলিক ডে। আমরা যদি উত্তরটা দেখি তাহলে এটার উত্তর কী হবে, প্রীতম ইজ গোয়িং টু সিং এ সং অন দি রিপাবলিক ডে, অর্থাৎ প্রীতম প্রজাতন্ত্র দিবসে একটি গান গাইতেছিল। আন্ডার দি অ্যাডভার্ব ইন দি ফলোয়িং সেন্টেন্স দেয়ার আর 10 গ্রিন বাস্কেট। হ্যাঁ, এখানে দেয়ার আর 10 গ্রিন বাস্কেটস, একটা এর যোগ আছে, তাই এখানে আন্ডারলাইন দি অ্যাডভার্ব। হ্যাঁ, তাহলে 10 ইজ অ্যান অ্যাডভার্ব, 10 নাম্বার কোয়ান্টিটি, এই কারণে এখানে 10টা হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে, সেখানে 10টি সবুজ ঝুড়ি আছে। এরপরে আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন কি বলেছে, পরের প্রশ্ন বলেছে, হ্যাঁ, হি ডাজ দিস কোয়াইট ইনোসেন্টলি। হ্যাঁ, এখানে কী বলছে, এটা আন্ডারলাইন দি অ্যাডভার্ব ইন দি ফলোয়িং সেন্টেন্স, হি ডাজ দিস কোয়াইট ইনোসেন্টলি। তাহলে এখানে আসলে কী হবে, কোয়াইট ইনোসেন্টলি ডিসক্রাইব হাউ হি ডাজ অ্যাডভার্ব, কাজে সে একটি খুব নির্দোষভাবে করে। ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ এ সুইটেবল লিঙ্কার, সাম ফ্রেশ অরেঞ্জ আর বট ফ্রম মার্কেট, ড্যাশ দিস অরেঞ্জ আর ক্লিনড উইথ ওয়াটার। হ্যাঁ, তাহলে আমরা যদি দেখি তাহলে কী হবে, সাম ফ্রেশ অরেঞ্জ আর ব্রড ফ্রম মার্কেট দেন দিস, এখানে দেন হচ্ছে অরেঞ্জ আর ক্লিন, হ্যাঁ, উইথ ওয়াটার। তারপরে পরের যেটা আছে সেটা কি, আইডেন্টিফাই দি সাবজেক্ট অ্যান্ড দি প্রেডিকেট, এটা যদি আইডেন্টিফাই করতে হয় তাহলে কি বলছে,
Identify the subject and the predicate in the following sentence. After the First World War, the regiment was disbanded in 1920. তাহলে ওয়ার্ল্ড ওয়ার দি রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড ইন 1900। সাবজেক্ট দি হচ্ছে দি রেজিমেন্ট আর প্রেডিকেট হচ্ছে ওয়াজ ডিসব্যান্ডেড ইন 1920। এক্সপ্লেনেশন সাবজেক্ট হু হোয়াট, প্রেডিকেট হোয়াট ইজ সেড অ্যাবাউট ইট, অর্থাৎ সাবজেক্ট দি রেজিমেন্ট হচ্ছে দলটি, প্রেডিকেট। আইডেন্টিফাই দি অ্যাডভার্ব অফ প্লেস ইন দি ফলোয়িং সেন্টেন্স। প্লিজ কাম ইন, এখানে অ্যাডভার্ব হচ্ছে আমরা যদি বলি ইন, ভিতরে এসে নির্দেশ করছে এই কারণে। এরপরে আমরা চলে যাব সরাসরি রাইটিং স্কিলে। রাইট এ শর্ট স্টোরি উইথ 6 or 7 সেন্টেন্স ইউজিং দি গিভেন হিন্টস। ফক্স রোমিং, তারপর গট হাংরি, ওয়েন ইনটু এ vineyard, reap grapes, hunting high, jumped again and again to reach the grapes, faith become sad, grapes are sour। তা আমরা যদি once a fox was রোমিং ইন এ ফরেস্ট, একটা শিয়াল জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল। হি বিকাম ভেরি হাংরি, সে খুব ক্ষুধার্ত হয়ে পড়ে। হি ওয়েন্ট ইনটু এ vineyard and saw ripe grapes hanging high, সে একটি আঙুর বাগানে গিয়ে দেখে পাকা আঙুর উঁচুতে ঝুলছে। হি জাম্পড অ্যাগেন অ্যান্ড অ্যাগেন টু রিচ দি গ্রাফ, সে বারবার লাফিয়ে আঙুর ধরার চেষ্টা করে। বাট হি ফেল টু গেট দেম, কিন্তু সে ব্যর্থ হয়। হি বিকাম ভেরি স্যাড অ্যান্ড টায়ার্ড, সে খুব দুঃখিত এবং ক্লান্ত হয়ে পড়ে। দেন হি সেড দি গ্রেপস আর সোর অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, তারপর সে বলে আঙুরগুলো টক এবং চলে যায়। এই ছিল তোমার এই প্রশ্নের সামগ্রিক উত্তর বিশ্লেষণ। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে এই প্রশ্নের যাবতীয় টুকিটাকি সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু ক্লিয়ার বুঝতে পারবে। পরিশেষে বলবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।